দর্শক বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো চলুন বিভিন্ন স্বনামধন্য পত্র পত্রিকায় প্রকাশিত কয়েকটি বিশেষ খবর দেখে নেওয়া যাক। রাষ্ট্রীয় কোর্টে প্রকাশিত বিশেষ খবরটি হলো, বিজেপি 230টি আসন পেলেও সরকার গঠন করবে না কেজরি। লোকসভা নির্বাচনে 220 থেকে 230টি আসন জিততে পারে বিজেপি, কিন্তু কেন্দ্রে কোনোভাবেই সরকার গড়তে পারবে না। কেন্দ্র সরকার করবে বিজেপি বিরোধী জোট ইন্ডিয়া। বিজেপি নেতৃত্বকে তুপ দিকে শনিবার এমনটাই মন্তব্য করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। কেজরিওয়াল আরও জানিয়েছেন, কেন্দ্রের জোট ইন্ডিয়া যে সরকার লোকসভা নির্বাচনের পর গড়বে তার শরিক হবে তার দল আম আদমি পার্টি। আবগারি মামলায় 21 মার্চ গ্রেফতার হয়েছিলেন কেজরিওয়াল। 50 দিন পর শুক্রবারই অন্তর্বর্তী জামিনে জেল থেকে মুক্তি পেয়েছেন। লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখেই সুপ্রিম কোর্ট কেজরিওয়ালের 21 দিনের জামিন মঞ্জুর করেছেন। শনিবার সকাল থেকেই প্রচারে নেমেছেন কেজরিওয়াল, আর প্রচারে নামার পর থেকেই বিজেপিকে লাগাতার আক্রমণ করে চলেছেন তিনি। দিল্লির মুখ্যমন্ত্রীর দাবি, কোনোভাবেই এইবারে কেন্দ্রে সরকার গড়তে পারবে না বিজেপি। হরিয়ানা, রাজস্থান, কর্ণাটক, দিল্লি, বিহার, মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড এবং উত্তরপ্রদেশে বিজেপির আসন কমবে, কোনো রাজ্যে তাদের আসন বাড়বে না। এরপরেই তিনি বলেছেন, জেল থেকে মুক্তি পাওয়ার পর আমি নির্বাচনে বিশেষজ্ঞ এবং জনগণের সঙ্গে কথা বলেছি এবং জানতে পেরেছি যে কেন্দ্রে সরকার গড়তে পারবে না বিজেপি। বিজেপি 220 থেকে 230টার বেশি আসন পাবে না। 4 জন মোদীর সরকার গঠন হচ্ছে না। সরকার করবে জোট ইন্ডিয়া। আপ সেই সরকারের শরিক হবে। পাশাপাশি দিল্লিবাসীর উদ্দেশ্যে কেজরিওয়ালের প্রতিশ্রুতি, জোট ইন্ডিয়া সরকার গড়লে দিল্লিকে পূর্ণ রাজ্যের মর্যাদা দেওয়া হবে। যদিও কেজরির দাবি নিয়ে কটাক্ষ করেছে বিজেপি। দিল্লির মুখ্যমন্ত্রীর মন্তব্যের প্রতিক্রিয়া হিসেবে বিজেপির মুখপাত্র সুধাংশু ত্রিবেদী বলেছেন, আমাদের প্রতি ঘৃণা থাকা সত্ত্বেও আপ নেতা বলছেন আমরা এতগুলি আসন পাবো। অর্থ শাসক জোট এর প্রায় দ্বিগুণ আসন পাবে। মাথাপিছু আয় বৃদ্ধির হার 20 বছরের সর্বনিম্ন বলছে কেন্দ্রের রিপোর্ট। বিশ্বের তৃতীয় বৃহত্তর অর্থনীতির দেশ হিসেবে উঠে আসবে ভারত। তার জন্য আর খুব বেশি সময় অপেক্ষা করতে হবে না। বুক ফুলিয়ে এমনই দাবি করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সে তো ডিজিটাল হিসেব। তাতে কি আমজনতার লাভ হবে? হাতে কি বেশি টাকা পয়সা আসবে? উত্তর হলো না। কারণ খোদ মোদী সরকারেরই সাম্প্রতিক তথ্য বলছে, এই দেশের মানুষের মাথাপিছু আয় বৃদ্ধির হার বর্তমানে যেদিকে এগুচ্ছে তা করোনাকাল বাদ দিলে গত 20 বছরে সর্বনিম্ন, অর্থাৎ চলতি অর্থবর্ষেই জোরালোভাবে ধাক্কা খেতে চলেছে ভারতবাসীর গড় মাথাপিছু আয়। আগামী মার্চ মাসে অর্থবর্ষ শেষে দেশের আর্থিক পরিস্থিতি কি হতে পারে তার পূর্বাভাস সংক্রান্ত একটি রিপোর্ট পেশ করেছে পরিসংখ্যান মন্ত্রক। সেখানে দেখা যাচ্ছে, শুধু করোনাকালে দেশের মানুষের মাথাপিছু আয় বেশ খানিকটা ধাক্কা খেয়েছে, কিন্তু তা বাদে বিগত 22 বছরে তুলনামূলক ভালো ছিল এই ক্ষেত্রের বৃদ্ধির হার। 2002-03 অর্থবর্ষে মাথাপিছু আয় বৃদ্ধির হার ছিল 6.2%। তারপর থেকে বরাবর তা 7.9%-এর উপরেই থেকেছে। পরিসংখ্যান মন্ত্রকের পূর্বাভাস, চলতি অর্থবর্ষ শেষে এই দেশের মাথাপিছু আয়ের বৃদ্ধির হার 7.9% থাকবে। রিপোর্ট দেওয়া তথ্য বলছে 2019-20 তা 5.1% নেমে আসে, অথচ তার আগের অর্থবর্ষেই সেই হার ছিল 9.3%। ভালো ফলাফল হয়নি 2020-21 অর্থবর্ষেও, কারণ করোনা লকডাউন। পরপর 2 বছর ধাক্কা খেয়েছিল মানুষের রোজগার, দেশের অর্থনীতি। শুধু ভারত নয়, গোটা বিশ্বই সেই অভিশাপের বাইরে বেরোতে পারেনি। কিন্তু চলতি অর্থবর্ষে তেমন কোনো বিরূপ পরিস্থিতি না থাকলেও থমকালো মাথাপিছু আয় বৃদ্ধি। ঠিক কী জানাচ্ছে পরিসংখ্যান মন্ত্রক? তাদের যুক্তি, দেশের মানুষের মাথাপিছু আয় কত তার হিসেব কষা হয় জিডিপির নিরিখে। তথ্য অনুযায়ী 2022-23 অর্থবর্ষে তা ছিল 1,72,276 টাকা। চলতি বছরে সেই মাথাপিছু আয় দাঁড়াতে পারে 1,85,854 টাকা, অর্থাৎ বৃদ্ধির হার 7.9%। অথচ 2021-22 অর্থবর্ষে সেই ছিল 16%। দেশের নিট আয়কে সামনে রেখে এই হিসেব কষেছেন মোদী সরকার। মোট আয় থেকে সরকারি সম্পদ এবং পরিকাঠামো খাতে বার্ষিক ব্যয় বাদ দিলে নিট আয় পাওয়া যায়। কিন্তু যদি দেশের মোট আয়
এর হিসেবে দেখা যায় তাহলে চলতি অর্থবর্ষে পরিস্থিতি আরও খারাপের আশঙ্কা। সেক্ষেত্রে এবার মাথাপিছু আয় বৃদ্ধির হার দাঁড়াতে পারে 7.8%। গত বছর যা ছিল 14.9%। প্রান্তিক মানুষের হাল যদি আর্থিকভাবে উন্নত না হয় তাহলে অর্থনীতির বৃদ্ধির সুফল কি? এবার সেই প্রশ্ন তুলে দিল কেন্দ্রের পরিসংখ্যানই। বরুণ গান্ধীকে টিকিট দেয়নি বিজেপি। শেষ পর্যন্ত লোকসভা ভোটে ছেলের টিকিট না পাওয়ার কারণ জানিয়েছেন মা। মানেকা গান্ধী উত্তরপ্রদেশের সুলতানপুরে এবারও বিজেপি প্রার্থী, যদিও ছেলে বরুণ গান্ধীকে টিকিট দেয়নি গেরুয়া শিবির। পিলিভিটের বিদায়ী সাংসদ বরুণ নির্দল প্রার্থী হিসেবে লড়তে পারেন বলে জানা গেলেও পরে সেই ইচ্ছে ত্যাগ করেছেন। মনে করা হচ্ছিল একাধিক ইস্যুতে সরকার বিরোধী মন্তব্যের জেরে শীর্ষ নেতৃত্বের বিরাগভাজন হয়েছেন বরুণ। শনিবার এই বিষয়ে কি জানিয়েছেন মানেকা? শনিবার সংবাদ সংস্থা পিটিআইকে সাক্ষাৎকারে মানেকা বলেছেন, লোকসভা ভোটের টিকিট না পাওয়ার পরেও বরুণ ভালোই রয়েছেন, কিন্তু বরুণের টিকিট হারানোর কারণ? উত্তর রাগঢাক করেননি মানেকা, সোজা উত্তর দিয়েছেন। এক্স হ্যান্ডেলে কয়েকটি পোস্টে সরকারের কিছু কাজের সমালোচনা করেছিল বরুণ। আমি তো আর অন্য কোনো কারণ ভেবে উঠতে পারছি না। বরুণ কি মায়ের হয়ে প্রচার করবেন? এই বিষয়ে নিশ্চিত করতে পারেননি মানেকা। তিনি বলেছেন, হয়তো বরুণ আমার হয়ে প্রচার করবে। উল্লেখ্য, আগামী 25 মে ষষ্ঠ দফায় মানেকার কেন্দ্র সুলতানপুরে ভোট রয়েছে। আসন্ন লোকসভা নির্বাচনে পিলিভিট থেকে বরুণের পরিবর্তে জিতিন প্রসাদকে প্রার্থী করেছে বিজেপি। দলীয় সাংসদ হওয়া সত্ত্বেও কৃষক আন্দোলন ইস্যুতে দলের বিরুদ্ধে একাধিকবার মুখ খুলেছেন বরুণ, যার জেরে গান্ধী পরিবারের এই সদস্যের উপরে খুব একটা সন্তুষ্ট ছিল না গেরুয়া শিবির। জল্পনা ছিল সেই কারণে পিলাভিটের বিদায়ী সাংসদকে টিকিট দেওয়া হয়নি। এদিন মা মেনকা গান্ধী কার্যত সেই ভাবনায় সিলমোহর দিয়েছেন। বিদ্যাজ্যোতি স্কুলে ছাত্রছাত্রী ভর্তির হার নগণ্য, শিক্ষকদের বিড়ম্বনা। চলতি শিক্ষাবর্ষে বিদ্যাজ্যোতি পরিচালিত স্কুলে ছাত্রছাত্রী ভর্তির হার নগণ্য হয়েছে। বিদ্যাজ্যোতি পরিচালিত স্কুলের প্রতি অভিভাবকদের আগের মতো উৎসাহ নেই। এদিকে দেখা যাচ্ছে ইংরেজি মাধ্যম স্কুল, অথচ গোটা স্কুলে ইংরেজির বিষয় শিক্ষকই নেই, অধিকাংশ শিক্ষক বাংলা মিডিয়ামের। এই আজব কাণ্ড কারখানার ছবি বিদ্যাজ্যোতি পরিচালিত কাঞ্চনপুর ইংরেজি মাধ্যম স্কুলে। স্কুল থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এই ব্যাপারে একাধিকবার জানানোর পরেও কোনো সুরাহা হচ্ছে না। এদিকে উত্তর জেলার অধিকাংশ বিদ্যাজ্যোতি স্কুলগুলিতে পঠন পাঠন শিক্ষক সংকটের মুখে থুবড়ে পড়তে শুরু করেছে। এছাড়াও সরকারি বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক স্বল্পতায় স্কুল চালানো কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। বিদ্যাজ্যোতি স্কুলের আওতাধীন কাঞ্চনপুর দ্বাদশ শ্রেণী, আনন্দবাজার দ্বাদশ শ্রেণী এবং কাঞ্চনপুর সরকারি ইংরেজি মিডিয়াম স্কুলের পরিকাঠামো বেহাল অবস্থায়। এই স্কুলে শিক্ষক স্বল্পতায় পঠন পাঠনের সমস্যা হচ্ছে। এইদিকে দেখা যাচ্ছে প্রত্যন্ত এলাকায় শিক্ষক স্বল্পতায় স্কুলগুলির পড়াশোনা লাটে ওঠার কারণ দপ্তরে রাজনৈতিক অবৈধভাবে হস্তক্ষেপ। শহরে এক নাগারে 20-22 বছর চাকরি করার পর মফস্বলে কোনো স্কুলে শহরের কোনো শিক্ষককে বদলি করা হলে ওই শিক্ষক তথাকথিত মন্ত্রীর ডান হাত পরিচয় দিয়ে 1 মাস পরেই বদলি হয়ে আগরতলা শহরের আশপাশে চলে আসছেন। জানা গিয়েছে দপ্তরের তথাকথিত ক্ষমতাবান কেরানিরা বদলি স্থল নির্দেশ করে দিচ্ছেন। এর ফলে পরিকাঠামোগত সমস্যায় এবং শিক্ষক স্বল্পতায় ঢুকছে উত্তরের শিক্ষা প্রতিষ্ঠানগুলি। নেতা বিধায়ক থেকে মন্ত্রী আমলা স্কুলগুলির শিক্ষক স্বল্পতা নিয়ে অবগত থাকার পরেও উত্তরের স্কুলগুলির পরিকাঠামো বা শিক্ষক স্বল্পতা দূরীকরণে কোনো ব্যবস্থা নিচ্ছেন না তারা। তাছাড়া শিক্ষক স্বল্পতা এতই কম যে অধিকাংশ স্কুলে নিয়মিত সবগুলি ক্লাস করানো কষ্টকর বিষয় হয়ে দাঁড়িয়েছে। ষষ্ঠ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের প্রত্যেকটির 19টি ক্লাস হয়। ষষ্ঠ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের প্রত্যেক দিন 19টি ক্লাস হয়। এই 19টি ক্লাসের জন্য ন্যূনতম 40 জন শিক্ষক শিক্ষিকার প্রয়োজন। কিন্তু উত্তর জেলার অধিকাংশ দ্বাদশ শ্রেণী স্কুলে মোট শিক্ষক শিক্ষিকার সংখ্যা মাত্র 17-18 জন করে। 17-18 জন শিক্ষক শিক্ষিকা দিয়ে প্রত্যেক দিন 19টি ক্লাস কোনো অবস্থাতেই সম্ভবপর নয়। মাসের পর মাস শিক্ষক শিক্ষিকারা নিজেদের মধ্যে ম্যানেজ করে ক্লাস চালাচ্ছেন। কোনো কোনো দ্বাদশ শ্রেণী স্কুলে প্রায় 1000 খানেক ছাত্রছাত্রী পঠন পাঠন করছেন। পরিকাঠামোর উন্নয়ন ও শিক্ষক স্বল্পতার দূরীকরণ কবে হবে জানতে চেয়েছেন সংশ্লিষ্ট এলাকার অভিভাবকরা।
স্থানীয় অভিভাবকদের দাবি, স্কুলের পরিকাঠামোগত উন্নয়নে এবং শিক্ষক স্বল্পতা দূরীকরণে ব্যবস্থা নিন রাজ্যের বর্তমান শিক্ষামন্ত্রী তথা মুখ্যমন্ত্রী।